ঠাকুর মশাই, পেছনের থলিটা ফেলে যা। অনেক দিন কিচ্ছু খাইনি। ফেলে যা থলিটা, তোর ভালো হবে। যদি না দিস, তোকে আর তোর চেলাটাকে মেরে জলে পুঁতে দেব। ফেলে দে ঠাকুর, তোর ভালো হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমাদের 21 নম্বর এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের আশীর্বাদে আমরা 21 নম্বর এপিসোডে এসে পৌঁছেছি। আজ আরও একটি নতুন শনিবার এবং আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি একটি ভয়ঙ্কর এবং হাড়হিম করা সত্যি ভৌতিক ঘটনা। শুরু হচ্ছে আজকের ঘটনা, অতৃপ্ত লালসা। ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট সাপোর্ট আমাদের পথ চলার বড় অঙ্গীকার। আজ গল্প পাঠে আমি সৌমদীপ এবং সহযোগিতায় পারমিতা। ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগতম। শনিবার মানে হাড়হিম করা সত্যিভূতের ঘটনা। আজ যেই ঘটনাটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেই ঘটনাটি হলো পূর্ববঙ্গের ঘটনা। আজকের ঘটনাটি আমাকে পাঠানো হয়েছে বোলপুর থেকে। অরূপ নামে আমার এক ফেসবুকে পরিচিত বন্ধু এই ঘটনাটি আমায় পাঠিয়েছে। সেই ঘটনাটি আজ আমি আপনাদের জানাবো। এক অতৃপ্ত আত্মার লোভ ও তার লালসা যা মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে। একজন মানুষ মনে বিশ্বাস আর সাহস বুকে আঁকড়ে নিয়ে কিভাবে এগিয়ে যায় অতৃপ্ত লালসাকে পিছনে ফেলে, সেই দৃষ্টান্তমূলক হাড়হিম করা একটি সত্যি ঘটনা আপনাদের শেয়ার করতে চলেছি। ঘটনাটি অরূপের দাদুর বাবা ও তাদের বাড়ির এক কাজের লোকের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি অরূপের দাদু অরূপকে খুবই ছোট্টবেলায় বলেছিলেন। তিনি বর্তমানে এই পৃথিবীতে আর নেই, তাই তার স্মৃতির উদ্দেশ্যে অরূপ এই ঘটনাটি আমাদের শেয়ার করেছে। চলুন তাহলে ঘটনায় প্রবেশ করা যাক, বেশি কথা না বাড়িয়ে। ঘটনাটি ঘটেছিল অবিভক্ত বাংলাদেশে। আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগের ঘটনা। বাংলাদেশের অন্তর্গত একটি গ্রাম নারায়ণগঞ্জে বসতি ছিল অরূপ এর দাদুদের। বাংলাদেশে তখন অবিভক্ত থাকার দরুন দেশে ইস্ট ইন্ডিয়া শাসনের রাজ ছিল, আর প্রচুর হিন্দু দাপুটে জমিদারের আধিপত্যও ছিল। জমিদারদের বেশিরভাগ প্রজাসুলভ হলেও বেশ কিছু জমিদার ছিলেন ব্রিটিশ অনুগত এবং নিষ্ঠুর। জমির খাজনা নিয়ে অত্যাচারও করতেন প্রজাদের ওপরে। সেই রকম এক চরম দাপুটে জমিদারের জমিদারিতে বাস করত অরূপের দাদুর পরিবার। অরূপের দাদুর বাবা পেশায় ব্রাহ্মণ হওয়ায় তিনি কিছুটা প্রাধান্য পেয়ে থাকতেন জমিদারের তরফ থেকে, কিন্তু যে কোনো পুজো পার্বণ ও শুভ অনুষ্ঠানে তাকেই সমস্ত রীতিনীতি ও কাজকর্ম করতে হতো। মানা করার উপায়ও ছিল না। অরূপের দাদুরা মোটামুটি অর্থবানই ছিলেন। গ্রামের একদম শেষের দিকে ছিল তাদের উঁচু প্রাচীরে ঘেরা একটি বৃহৎ আকৃতির ঠাকুর বাড়ি। বাড়িতেও ছিল বেশ কিছু মন্দির, সেখানেও পূজা অর্চনা করতেন তিনি। ৬০-৭০ বছর আগে বাংলাদেশ যেমন ছিল সবুজে ভরা, তেমনই মনোরম পরিবেশ। চারিদিকে সবুজ ফল ফুলে ভর্তি মাঠঘাট, মাঝ ভর্তি পুকুর, পরিষ্কার আকাশ, উপাদেয় জলবায়ু ও নিরিবিলি পরিবেশ। না ছিল মানুষের মধ্যে বিবাদ, না ছিল কোনো ভেদাভেদ। সবাই একে অপরের সাথে তাল মিলিয়েই চলত। তবে কথাতেই আছে, সব ভালোর মধ্যেই থাকে কিছু অপ্রিয় সত্য। ঠিক তেমনই এক অভিশাপ ছিল সেই ছোট্ট গ্রামটার উপরে। সেটারই সাক্ষী হয়েছিল অরূপের দাদুর বাবা এবং তাদের বাড়ির এক বিশ্বস্ত কাজের লোক। সন্ধ্যার পর থেকেই সারাদিনের রোদ ঝলমলে আনন্দকে বিচ্ছিন্ন করে নেমে আসতো সেই অভিশাপ। অনেকেই রাতের বেলা নিজের বাড়ির গণ্ডি তো দূরের কথা,
নিজের ঘর থেকেই বেরোতে ভয় পেত। গ্রামের অনেকেই নাকি ফিল করত তাদের গ্রামে রাতের অন্ধকারে কারা যেন ফিস ফিস করে চলে, কাদের যেন বুক ফাটা আর্তনাদ ভেসে বেড়ায় বাতাসে। অনেকেই নাকি তাদের দেখেছে জঙ্গল ও মাঠে ঘাটে বিচরণ করে বেড়াতে। তারপরে তারা আর নিজেদের ঠিক রাখতে পারেনি। কেউ বা প্রচন্ড শরীর খারাপ হয়ে ভুগেছে, কেউ কেউ বা মানসিক ভারসাম্যও হারিয়েছে, আবার কেউ তো ইহলোক অবধি ত্যাগ করেছে। সেই অভিশাপ হঠাৎ করেই আসেনি সেই গ্রামে, অভিশাপকে আনা হয়েছিল। সেই গ্রামের জমিদার ও তার পূর্বপুরুষেরা প্রচন্ড নিষ্ঠুর হওয়ার জন্য, ব্রিটিশ শাসকদের খুশি করার জন্য সেই সময় প্রচুর বিপ্লবীদের সেই গ্রামের পাশের জঙ্গলে গণহত্যা চালায়। তারপর সেখানেই লোপাট করে দেওয়া হয় তাদের। শুধু তাই নয়, কেউ যদি খাজনা নিয়ে বিবাদ বা অন্য কোনো কারণে জমিদারের চক্ষুশূল হতো, তাহলে তারও স্থান হতো সেই পাশের ঘন জঙ্গলটি। সকলে জমিদারকে সম্মান করার চেয়ে ভয়টাই বেশিই পেত। তবে অরূপের দাদুর বাবা জমিদার বাড়িতে পুজো অর্চনা করত বলে তার চোখে যথেষ্টই ভালো ছিলেন তিনি। জমিদার বাড়িতে তিনি নিত্য কালী পুজো করতে যেতেন এবং কালী পুজোর রাতে অনেক রাত ব্যাপী মা কালীর পুজোও করতেন। জমিদার মশাই তাকে ছাড়া অন্য কোনো লোককে দিয়ে বা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে পুজো অর্চনা কিছুই করাতেন না। এই রকমই এক কালী পুজোর রাতে পুজো করার জন্য সেই দাদুকে যেতে হয় জমিদার বাড়ি। কিন্তু সমস্যা একটাই তৈরি হয়, সেই দাদুর ছোট মেয়ে মানে অরূপের দাদুর ছোট বোন প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ে। দাদুর বাবা তাদের ছেড়ে যেতে পারছে না, আবার না গেলেই নয়, পুজোয় না গেলে যে সমন বেরিয়ে যাবে তার নামে জমিদার বাড়ি থেকে। যদিও প্রতি বছর দাদু পুজো করে সারা রাত জমিদার বাড়িতে কাটিয়ে ভোরবেলায় নিজের বাড়িতে ফিরতেন। সেই কুয়াশায় রাতে সেই জঙ্গল দিয়ে মাঝরাতে নিজের বাড়ি ফিরতেও দাদুর একটু হলেও বুকটা কাঁপতো। কিন্তু ঠাকুমার কঠোর নির্দেশ থাকায় কোনোদিনও রাতে তিনি বাড়ি ফেরেননি। কিন্তু আজ তিনি কি করবেন? তার মেয়ের যে শরীর খারাপ, তাকে যে বাড়ি পুজো সম্পন্ন করে ফিরতেই হবে। চিন্তায় পড়ে যায় অরূপের দাদুর বাবা। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, কিন্তু সেই রাতে সেই জঙ্গলে অনেক সাহসীদেরও নরম করে দিয়েছিল। বাধ্য হয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি যাবেন এবং পুজো শেষে ফিরেও আসবেন। তবে তার সাথে যাবে বাড়ির বিশ্বস্ত কাজের লোক খ্যাপা। খ্যাপাও ছিল প্রচন্ড সাহসী, কিন্তু খুবই সহজ ও সরল মনের মানুষ। সেও কথায় রাজি হয়ে যায় দাদুর সাথে জমিদার বাড়ি যাবে বলে, এবং তার সাথে পুজো শেষে একসাথে দুজনেই বাড়ি ফিরবে। সেরকম কথা মতো দুজনেই দুটি সাইকেল নিয়ে বেরিয়ে যায় জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ির পুজো বেশ জমজমাটি হয়ে থাকতো, লোকজনও আসতো প্রচুর। সেই রাতেও ছিল সেরকম আয়োজন। অনেক রাত ব্যাপী পুজো হয়, পাঠা বলিও হয় বেশ কিছু। যজ্ঞে আহুতি দিয়ে যখন দাদু পুজো সম্পন্ন করে তখন রাত দুপুর। অনেক লোকই নিজেদের বাড়ি ফিরে গেছে, রয়েছে শুধু জমিদার মহাশয় ও বাড়ির কিছু লোকজন। দাদু আর বিলম্ব না করেই জমিদার মশাইকে বলেন, এবার আজ্ঞা দেন প্রভু, আমিও বাড়ি ফিরি। এই শুনে জমিদার মশাই বলে ওঠেন, সে কি ঠাকুর মশাই, কোথায় যাবেন এই রাতের বেলা? এখানে থাকুন আজকে রাতটুকু, বিশ্রাম করুন, সকালবেলায় নয় চলে যাবেন। আপনার জন্য ভোজনের ব্যবস্থা রয়েছে যে। এক কাজ করুন, আপনি একটু বসুন ও বিশ্রাম নিন, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি আপনার। আর হ্যাঁ, আপনার কাজের লোকটিকে তাকে ফিরে যেতে বলুন, সকালবেলায় আমার লোক নয় আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। এই শুনে দাদু মনে মনে একটু ক্রুদ্ধই হয়েছিলেন এবং তিনি বলেন, মাফ করবেন, কিছু মনে করবেন না, আজ আমার আর থাকা হবে না। আমার ছোট মেয়েটার খুবই অসুখ, তার মা আর ভাই একা তাকে রাতে সামলাতে পারবে না যে। আমার কাজ তো সম্পন্ন হয়েছে, এবার আমায় আজ্ঞা করুন। আর দায়িত্ব করে খ্যাপাকে আমি এনেছি এখানে আমার সাথেই ফিরবে বলে। ওকে একা কি করে ছেড়ে দিই ওই জঙ্গলের রাস্তায়? ও তো আমার ছেলের মতোই। জমিদার মশাই খোঁচাটা মনে ঠিক বুঝতে পেরেছিলেন। তার মুখটা বেশ কিছুক্ষণ রক্তবর্ণিত হয়ে থাকলেও পরে আবার স্বাভাবিক হয়ে যায় এবং বলেন,
আচ্ছা বেশ, যেটা আপনার ইচ্ছে। তবে যাওয়ার আগে আপনার ভোজন ও মায়ের প্রসাদ এবং বলির মাংস নিয়ে যাবেন। আমি গুছিয়ে দিতে বলছি। ওই কে আছিস? ঠাকুর মশাইয়ের জিনিসগুলো গুছিয়ে দে শিগগিরই। উনি এক্ষুনি রওনা দেবেন। কথা মতো জমিদারের লোকজন দাদুর সাইকেল ও খেপার সাইকেলে সমস্ত পুজোর জিনিসপত্র, বলির মাংস ও প্রসাদ বেঁধে দেয়। তারপর জমিদার মশাইয়ের অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে দুজন বাড়ির উদ্দেশ্যে। তাদের দুজনের সাইকেল মিলিয়ে যায় সেই রাতের ঘন কুয়াশায় আচ্ছন্ন জঙ্গলের মধ্যে। কালী পুজোর রাত বেশ ঠান্ডা ওয়েদার হওয়ার জন্য দাদুদের দুজনেরই বেশ ঠান্ডা লাগছিল। তবে তারা কোনো কিছুই পাত্তা না দিয়ে মনে সাহস নিয়ে এগোতে থাকে জঙ্গলের মাঝ বরাবর নিজের বাড়ির দিকে। তাদের সম্বল ছিল সাইকেলে টাঙানো একটি হাজাক বাতি। সেই আলোতেই কোনো রকমের দুজনে বেশ কিছুটা সাইকেল চালিয়ে আসার পর অরূপের দাদুর বাবা যেন অনুভব করে তার সাইকেলটা কোনো অদ্ভুত কারণে ভারী হয়ে গেছে। তবুও কষ্ট করে তিনি সাইকেলটিকে টেনে নিয়ে চলেছেন। তিনি মনে মনে কিছুটা আতঙ্কিত হলেও পাশে খেপা যাতে ভয় না পায় তাই তাকে হাসির ছলে জিজ্ঞেস করেন, কিরে বেটা, গায়ে জোর নাই নাকি তোর? এত এত আসতে যাচ্ছিস যে? বাড়ি পৌঁছতে ভোর হয়ে যাবে যে। তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি গিয়ে তোকে বলির মাংস রান্না করে খাওয়াবো। বলি কর্তা, সাইকেলটায় মনে হয় সমস্যা করছে, কেমন যেন ভারী ভারী লাগছে। যতই জোর লাগে না কেন ততই আস্তে আস্তে এগোচ্ছে। এই কথা শুনে দাদুর মনে এক অশনি সংকটের ডাক অনুভব হয় এবং তাকে ধমক দিয়ে বলে, বেশি মস্করা করিস না, জলদি চল দেখি, অনেক হয়েছে, নে নে তাড়াতাড়ি পা চালা এবার। বেশ কিছুটা ওই জঙ্গলে চলার পর দাদুর কানে ভেসে আসে সেই অভিশাপের এক প্রতিচ্ছবি। এক মহিলার যেন টুকরে কেঁদে ওঠে। দাদু ওসব পাত্তা না দিয়ে যত জোর সম্ভব সাইকেলটিকে চালাতে থাকে। দাদু শুনতে পায় তার কানে কে যেন ফিস ফিস করে বলে চলছে, ঠাকুর মশাই, পিছনের থলিটা ফেলে যা, অনেক দিন কিচ্ছু খাইনি। ফেলে যা থলিটা, তোর ভালো হবে। যদি না দিস তোকে আর তোর চেলাটাকে মেরে জলে পুঁতে দেব। ফেলে দে ঠাকুর, তোর ভালো হবে। দাদু এসবে প্রথমে ভয় পেলেও যাতে মনের জোর কম না হয় তাই খেপার উদ্দেশ্যে বলে, চল বাবা, তাড়াতাড়ি পা চালা, কোথাও কোনো দিকে কান দিস না, সোজা বাড়ির দিকে সাইকেল চালা, আর কিছুটা তো রাস্তা বাকি আছে। কর্তা, আমি জানি কি হচ্ছে, আমি অনেক আগে থেকেই বুঝতে পারছি কিছু একটা ঘটছে আমাদের সাথে। যখন থেকে জঙ্গলে রাস্তা ধরেছি তখন থেকেই মনে হচ্ছে জঙ্গলের আনাচে কানাচে কানা যেন দাঁড়িয়ে রয়েছে আমাদেরই অপেক্ষায়। আজ বোধহয় রাস্তায় আসাটা ঠিক হয়নি। পাছে আপনি কিছু ভাবেন তাই আমি আপনাকে কিছু বলিনি। চুপ বেয়াদব, জলদি সাইকেল চালা। তারা দুজনেই দ্রুত গতিতে সাইকেল চালাতে থাকে আর পাশ থেকে ভেসে আসে সেই রক্ত জল করা আওয়াজ। ফেলে দে ঠাকুর, আমি ক্ষুধার্ত, আমায় খেতে দে। দিয়ে যা মাংসগুলো, আমি যে বড়ই ক্ষুধার্ত, আমায় খেতে দে। দাদু সেই সব কথায় পাত্তা না দিয়ে এগোতে থাকে। মনে মনে প্রচন্ড ভয় পেলেও তার আদিদেবের ওপর ভরসা ছিল। জমিদার বাড়ি থেকে বেরোনোর সময় তিনি নিজের ও খেপার মন্ত্র বলে গাত্র বন্ধন করে রাখেন, যাতে বাইরের কোনো সমস্যা হলেও তাদের শারীরিক কোনো ক্ষতি না করতে পারে কেউ। সেই সাহসে ভর করে খেপা সাইকেল চালায় শরীরের সমস্ত জোর দিয়ে। একটা সময় তারা দুজনেই এসে পৌঁছয় অরূপের দাদুর বাড়ি। তারা যখন বাড়িতে প্রবেশ করে তারা দুজন সমেত অরূপের দাদুর মাও দেখতে পায় বৃহৎ কিছু একটা জিনিস তাদের বাড়ির পাশের একটি বিশাল আকৃতির আম গাছে উঠে পড়ে।
ঝড় বৃষ্টির দিন নয়, তবু গাছটি যথেষ্ট জোরে নড়ে ওঠে। সেই দৃশ্য দেখে অরূপের দাদুর মা বলে ওঠেন, ও মা, ও কি গো, কি উঠে গেল গাছটাতে? গাছটা ওরকম নড়ে উঠলো কেন? ও কিছু না, বাদর বা হনুমান হবে। মেয়ে কেমন আছে? খেয়েছে কিছু রাতে? চলো কিছু মাংস এনেছি, এক্ষুনি রান্না করবো। মেয়েকে দুটি খাইয়ে দিও, দেখবে কিছু সুস্থ লাগবে, শরীরে জোরও পাবে। এই কথার পর অরূপের দাদুর মা আর কোনো কথা বাড়ায় না। সেই রাতে অরূপের দাদুর বাবা রান্না করতে বসে পড়ে সেই মাংস, এবং সমস্তটুকু মাংস খ্যাপা সমেত সকলেই খেয়ে নেয়। এবং খাবার শেষে পড়ে থাকা হাড়গুলো দাদু একটি থলিতে করে বেঁধে বাড়ির প্রাচীরের ওই পারে আম গাছের তলায় ছুঁড়ে মারে এবং বলে, নে পাঠালাম, তোরা খা, খেয়ে নিয়ে দূর হয়ে যায় এই এলাকা থেকে। তারপরেই গাছ থেকে কি যেন ধূপ করে মাটিতে নেমে আসে এবং নারী কণ্ঠে চিৎকার দিয়ে দৌড়ে মিলিয়ে যায় সেই শব্দটি। এইসব দেখে অরূপের দাদু এবং দাদুর মা অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম এবং জিজ্ঞেস করে দাদুর বাবাকে, এ কি জিনিস এনেছিল তোমার সাথে? ও কি ছিল? কাকেই বা হাড়গুলো খেতে দিলে? কিছু অভাগা গো, মারা গিয়েও যে তাদের শান্তি নেই, আটকে পড়েছে এই জগতেই। না, আর কোনোদিনও রাত করে কোথাও পুজো দিতে যাব না। কে জানে পরবর্তীতে আমি না নিজে কারোর খাদ্যে পরিণত হয়ে যাই। তো বন্ধুরা, এই ছিল আজকের অরূপের পাঠানো ঘটনা। ঘটনাটি যথেষ্ট পুরনো দিনের ভয় এবং আশ্চর্যজনক একটি ঘটনা। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। পাশে থাকবেন, ভালো থাকবেন আর শুনতে থাকবেন। ভৌতিক চিঠি।